নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, ইমেল হুমকির জেরে শুনানি বন্ধ। উপরাষ্ট্রপতি পদে শপথ দিলেন সিপি রাধাকৃষ্ণন, উপস্থিত ছিলেন ধনখড়। ডকুমেন্ট পুড়ে ছাই, ভারত নেপাল সীমান্তে বিপাকে ভারতীয় শ্রমিক। ভুল চিকিৎসার অভিযোগে ক্ষোভ, বিজেপি নেতা ডাক্তারের বিরুদ্ধে সরব আরেক বিজেপি নেতা। নেশা মুক্তি কেন্দ্রের নৃশংস হত্যা, কর্ণধার খুন, আতঙ্কে আবাসিকরা। সরকারি ভাতায় বড়সড় জালিয়াতি, আধার কার্ডের নথি নিয়ে প্রতারণার অভিযোগ। যাত্রীবাহী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা, গ্রেপ্তার ৪ জন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন ঝিলপাড় থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী বছর ২১-এর অনামিকা মণ্ডলের নিথর দেহ। কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? আদৌ এটা দুর্ঘটনা না এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। উঠছে নজরদারির অভাবের অভিযোগও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন ঝিল পাড়ে ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের এক ছাত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের নজরে আসার পর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম অনামিকা মণ্ডল, বয়স 21 বছর, বাড়ি উত্তর 24 পরগনার বেলঘড়িয়া নিমতা এলাকার ললিত গুপ্ত স্ট্রিটে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান চলছিল। অনামিকা সেখানে ছিলেন। 4 নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে পুকুর পাড় বরাবর একটি সরু রাস্তার শেষ প্রান্তে রয়েছে 2টি শৌচাগার। অনামিকা সেদিকে গিয়েছিলেন কিনা, সেখান থেকে পুকুরে পড়ে গিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে চলছে তদন্ত। এদিকে পর্যাপ্ত নজরদারির অভাব নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে পর্যাপ্ত সিসিটিভি না থাকাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পরিষ্কার কথা বলার কোনো ভাষা নেই, কারণ এই ধরনের একটা মেয়ে, মানে এত ভালো, এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি, তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে। এটা তো দিনের পর দিন এরকম চলতে পারে না। এটা কেন হচ্ছে, কি বৃত্তান্ত, এটা তো যারা সেই পোস্টে রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু আমাদের বোন একটাই সন্তান ছিল, একটি সন্তান, তাদের বাবা মার পরিস্থিতি কি হবে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক ঘটনা, এটা ভাবা যায় না। শুনানি চলাকালীন হঠাৎই বোমাতঙ্কে থমকে গেল দিল্লি হাইকোর্ট। ইমেল মারফত এলো বিস্ফোরণের হুমকি। তাতে বলা হয়েছে একসঙ্গে তিনটে বোম রাখা হয়েছে কোর্টরুমে। সঙ্গে পাকিস্তানের ISI এর যোগেরও ইঙ্গিত। মুহূর্তে ফাঁকা করে দেয়া হয় গোটা হাইকোর্ট চত্বর, বন্ধ করে দেয়া হয় সমস্ত শুনানি। তদন্ত চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। কি আছে সেই হুমকি ইমেলের পিছনে, দেখুন। দিল্লি হাইকোর্টে হঠাৎই বোমাতঙ্কের জেরে খালি করা হলো দিল্লি হাইকোর্ট। বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে এসেছে ইমেল। শুক্রবার চলতি শুনানির মাঝে একটি ইমেলে কোর্টরুম 3-এ 3টি বোমা রাখা আছে বলে জানানো হয়। হুমকিতে বিকেল 3টের সময় বিস্ফোরণের কথা বলা হয়েছে। সেই ইমেলে পাকিস্তান ISI সেলের সঙ্গে যোগের কথাও উল্লেখ করা হয়েছে এবং দাবি করা হয়েছে বিচারকের চেম্বারে দুপুরের নামাজের কিছুক্ষণ পরে বিস্ফোরণ ঘটবে। হুমকির পর বিচারপতি, আইনজীবী ও সাধারণ মানুষ হাইকোর্ট ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা এলাকা খালি করে শুরু হয়েছে তল্লাশি। আপাতত সমস্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থাগুলি। দেশ পেল নতুন উপরাষ্ট্রপতি। শপথ নিলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ নেতৃত্বরাও। সম্প্রতি গোপন ব্যালটে জয় পান তিনি। 152 ভোটে পরাজিত করেন ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে। আজকে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। শুক্রবার সকাল 10:10 শপথ নেন তিনি। রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক বিশেষ ব্যক্তিবর্গরা। চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেন 2 কক্ষেরই শাসক বিরোধী সাংসদরা। দিন শেষে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতার সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে
ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন সিপি রাধাকৃষ্ণন। এই গোপন ব্যালট নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন 452টি ভোট, সুদর্শন পেয়েছেন 300টি ভোট। ইতিমধ্যেই ফলাফল ঘিরে শুরু হয়েছে ক্রস ভোটিং এর জল্পনা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বাদল অধিবেশনের প্রথম দিন ইস্তফা দেওয়ার পরে এই প্রথমবার জনসম্মুখে দেখা গেল তাকে। জেনজির আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল, আর তাতেই চরম বিপাকে পড়েছেন ভারতীয় শ্রমিকরা। কেউ ফিরছেন খালি হাতে, কেউ আবার পুড়ে যাওয়া নথির কারণেই সীমান্তেই আটকে। আলিপুরদুয়ারের স্বপন দেবনাথের মতো অনেকেই এখন দিশেহারা। আধার কার্ড পুড়ে ছাই, আর তাতেই ভারত নেপাল সীমান্তে বাধা দিচ্ছে এসএসবি। শ্রমিকদের আরতি রাজ্য সরকার সাহায্য না করলে ঘরে ফেরা অসম্ভব। জেনজি এর প্রতিবাদে নেপাল কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। যদিও এদিন সকাল থেকে বড় ধরনের অশান্তির খবর নেই, তবু আতঙ্কে নেপাল ছেড়ে ফিরছেন শ্রমিকরা। কেউ বলছেন খাবারের হাহাকার, কেউ বা আগুনের দাপট দেখে আতঙ্কিত। আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিক স্বপন দেবনাথ ও তার ছেলে তপন দেবনাথ রাজমিস্ত্রির কাজে নেপালে গিয়েছিলেন। শ্রমিক কাজ করাতে মালিকের কাছে জমা দেওয়া অরিজিনাল আধার কার্ড নেপালের সরকারি দপ্তরে আগুনে পুড়ে গেছে। ফলে নথি ছাড়া ভারত নেপাল সীমান্তে প্রবেশে বাধা দিচ্ছে এসএসবি। শ্রমিকদের দাবি রাজ্য সরকার ব্যবস্থা নিলে হয়তো তারা বাড়ি ফিরতে পারবেন। সমস্যা, নেপালে কাজ করতে আসছি, কাজ করেছে আইডি কার্ড, আধার কার্ড এগুলো অরিজিনাল আর কি জমা নিয়েছে মালিক একটা কার্ড বানিয়ে দেওয়ার জন্য। তো এখন তো কার্ড বানিয়ে দিতে পারলো না, মনে করো জমা দিয়েছে অফিসে, সবগুলো পুড়ে গেছে। এখন আমার তো বাড়ি যাওয়ার ইয়ে করতেছি, বাড়ি যেতে পারছি না। এই কার্ড এখন ডুপ্লিকেট কার্ড দিয়ে যাইতে দেবে না, মানে অরিজিনালটা নাই দেখি। কোম্পানিতে কাজ করতেছিলাম, ওখানে ঝামেলা, এই নেপালের ঝামেলার জন্য কোম্পানি বন্ধ হয়ে গেছে। বাড়ি আসছিল, এখন ওখান থেকে কোম্পানি আমাদের কাছ থেকে আইডি জমা নিয়েছে লেবার কার্ড বানানোর জন্য। লেবারে নিয়েছে, পরে সরকারি অফিস। এখন আমরা এত ভয়েতে চলে আসতে চাচ্ছি, আইডি কার্ড চাচ্ছিলাম, বলছে এখন সরকারি অফিসে জমা দিয়েছে, সরকারি অফিস থেকে আসবে তারপর দিবে। আমরা সবাই জানি যে যাতনাটা হচ্ছে সরকারি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, পুরি ছাই করে দিয়েছে। এখন আমাদের কাগজটা আসবে কোথা থেকে? ওরা বলছে, কোম্পানির লোক বলছে আজকে এই কোম্পানি কাজটা করো, কিছু কাজ আছে ওটা শেষ করে তোমরা যাও, যে তোমাদের পৌঁছে দেবো। কারণ আইডি কার্ড নেই, আমাদের যাবো কেমন করে কাজটা শেষ করে? এটাই প্রবলেম। ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে বিজেপির অন্দরে তীব্র ক্ষোভ। ইসলামপুরে বিজেপি নেতা তথা চিকিৎসকের নার্সিং হোমে মৃত্যু হলো আরেক বিজেপি নেতা স্ত্রীর। অভিযোগ, অপারেশনে গাফিলতির জেরেই ঘটে মৃত্যু। চিকিৎসক সৌম্যরূপ মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছেন চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপির শিবির। যদিও চিকিৎসকের দাবি তার কোনো গাফিলতি নেই। ইসলামপুরে বিজেপি নেতা ডাক্তারের নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু হলো আরেক বিজেপি নেতার স্ত্রী। মৃতার নাম তৃপ্তি সরকার, বয়স 41 বছর, বাড়ি চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুকদেবপুরে। চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ, স্ত্রীকে গল ব্লাডারের পাথর অপারেশনের জন্য 28 জুলাই ইসলামপুরে বিজেপি নেতা তথা ডক্টর সৌম্যরূপ মণ্ডলের নার্সিংহোমে ভর্তি করা হয়। অপারেশনে গাফিলতির জেরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শিলিগুড়ি ও হায়দ্রাবাদে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে কিছুদিন আগে বাড়ি ফেরার পর শুক্রবার সকালে ওই বিজেপি নেতার স্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুবোধ সরকারের অভিযোগ, অপারেশনে অঙ্গের কিছু অংশ কেটে বাদ দেওয়ায় তার স্ত্রী মারা গিয়েছেন। তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন, তবে অভিযোগ অস্বীকার করে সৌম্যরূপ মণ্ডলের দাবি তিনি সঠিক চিকিৎসা করেছেন এবং রোগীর গল ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছিল। সৌম্যরূপ মণ্ডল এর কাছে গল ব্লাডারে পাথরের অপারেশন করতে নিয়ে আসছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল। তারপরে এই ডাক্তার সৌম্যরূপ ভুলভাল করে অপারেশন করছে। তারপরে এখান থেকে আনন্দলোকে নিয়ে গেছে, আনন্দলোকে ডাক্তার নিজে নিয়ে গেছে। আশুদাকে ডাকলাম, আশুদা আমার সুগন্ধি হয়, এই যে আশুদা, সেই আশুদাকে হাসপাতালে আজকে কি হলো? হাসপাতালে নিয়ে আসছিলাম, হায়দ্রাবাদ থেকে নিয়ে আসার আজকে হট করে আবার খারাপ হয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে কেটেই মারা গেছে। অপারেশন করেছিলাম প্রায় মাসখানি হলো, সৌম্যরূপ মণ্ডলের নার্সিংহোমে করেছিল। এই ডাক্তারকে আমি চাই আমার বউর সাথে চালাইতে। ভুল চিকিৎসা, উনি কখনো ভুল বলে আমি ভুল করিনি। ভুল যদি না করে আনন্দলোকে কি করে নিয়ে গেল? আনন্দলোকের আরপি রায় বলছে 3 সেন্টিমিটার জায়গা কাটে ফেলে দিচ্ছে। তারপরে আনন্দলোকে আরপি রায় বলছে যদি আপনি বাঁচাইতে চান আপনি বাইরে নিয়ে যান। আমি অভিযোগ করব, আমি ডাক্তার ডিপার্টমেন্ট যেখানে যেখানে আছে এই ডাক্তারের নামে অবজেকশন করব। ফুল ট্রিটমেন্ট না, ওনার যেটা হয়েছে ওনার গল ব্লাডারে
ক্যান্সার ধরা পড়েছে, তার জন্যই এই সমস্যা হয়েছে। ঠিক আছে, এবং সব রিপোর্ট এখানেই আছে। উনি হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলেন, সেখানে ডায়াগনোসিস হয়েছে, ফাইনাল ডায়াগনোসিস অ্যাডিনোকার্সিনোমা গল ব্লাডার উইথ সিবিটি। রিপোর্টটা আমার কাছে আছে। উনি কতদিন আগে আপনার এখানে ট্রিটমেন্টের জন্য গেছেন? উনি 28 তারিখে এখানে ওনার অপারেশন হয়। অপারেশনের পরেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওনার ড্রেন দিয়ে বাইল লিক করছে, মানে পিত্ত ওটা একটু বেশি পরিমাণে বেরিয়ে আসছে। তারপরে ওনাকে এমআরসিপি পরীক্ষা করানোর জন্য আনন্দলোকে 4 দিন পর নিয়ে যাওয়া হয় এবং বায়োপসি রিপোর্ট তার 3-4 দিন পরে আসে। বায়োপসি রিপোর্টে কনফার্ম এসছে অ্যাডিনোকার্সিনোমা গল ব্লাডার। নেশামুক্তি কেন্দ্রেই নৃশংস খুন, উত্তরপাড়ায় শিল নোড়া দিয়ে থেতলে হত্যা করা হলো টাইম টু চেঞ্জ নামের কেন্দ্রের কর্ণধার মদন রানাকে। অভিযোগ, খুন করেছে কেন্দ্রেরই 2 আবাসিক। পুজোর আগে ছুটির আবেদন মঞ্জুর না হওয়াতেই বচসা, আর তার জেরেই এই রক্তাক্ত ঘটনা। আতঙ্কে গা ঢাকা দিয়েছেন অন্য আবাসিকরাও। সিসিটিভি ঘেঁটে অভিযুক্তদের খোঁজে নেমেছে পুলিশ। উত্তরপাড়ার শান্তিনগর এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শুক্রবার ভোরে টাইম টু চেঞ্জ নামে নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করার অভিযোগ উঠেছে কেন্দ্রেরই 2 আবাসিকের বিরুদ্ধে। একই সঙ্গে এক আবাসিককেও মারধর করে তারা। রক্তাক্ত অবস্থায় মদন রানাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি ফেরার অনুমতি চাইছিলেন, কিন্তু মদন রাজি না হওয়ায় বচসার জেরে এই খুনের ঘটনাটি ঘটে। রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া এনে মদনের ওপর হামলা চালায় তারা। মৃত মদন রানা তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। নিজেও নেশাগ্রস্ত থাকায় প্রায় 5 বছর আগে ভাড়া বাড়িতে নেশা মুক্তি কেন্দ্র খোলেন তিনি। ঘটনার পর বেশিরভাগ আবাসিক কেন্দ্র ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ পরিবারের। সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের খোঁজে তৎপর হয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। তাদের বাড়ি দমদমের বেলঘুরিয়া এলাকায় বলে জানা গেছে। আমি সব ছেলে আমরা সবাই মিলে আমরা প্রেয়ার করেছি 6টা নাগাদ আমরা তো ওষুধ খাই, আমি বসে বসে ঝিমাচ্ছিলাম। তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি, দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা আছে, তো রক্তাক্ত আছে। চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে, যেটা ওকে আমি ধরতে যাচ্ছি। কারা মারলো? এই সপু, বারুই আর সানি ছিল ভিতরে। ওরা তারপরে কি ওরা চাবি আমাকে মাথাতে মারলো, রাহুল নামে একটা ছেলে ছিল, ওকে মারলো। মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম। 7টা নাগাদ ছোটকা বলে একটা ছেলে, ও গেল গিয়ে দরজা ঠক করলো, মানে আমিও উঠবো বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। একখানা পাটা, শিলনোড়া, ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি। সরকারি ভাতা নিয়ে বড়সড় জালিয়াতি। মালদার রতুয়ার আধার সংশোধনের নাম করে তুলে নেওয়া হলো বার্ধক্য ভাতা। প্রতারক চক্র আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট ও নথি জাল করে খুলেছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেই ঢুকছে সরকারি টাকা। গ্রামবাসীদের অভিযোগ, সিএসপি ব্যাংকের আড়ালেই চলছিল এই দুর্নীতি। অভিযোগ তুলতেই ভুক্তভোগীদের দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এই ঘটনায় বিরোধী দল কি কটাক্ষ করছেন, শোনো। মালদায় সরকারি ভাতায় জালিয়াতির চাঞ্চল্য। অভিযোগ, আধার কার্ড সংশোধনের নামে নথি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে বার্ধক্য ভাতার টাকা তুলছিল প্রতারকরা। রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর পঞ্চায়েতের কুচিনা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, মাগুরাবাদ রোডের সিএসপি ব্যাংকের আড়ালে এই কারবার চালাচ্ছিলেন জাকির শরীফ নামে এক ব্যক্তি। অভিযোগ ওঠার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, তারা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে অভিযুক্ত তাদের প্রাণনাশের হুমকিও দেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে দিয়েছিলাম, টাকাটা ঢুকালছে, আমি জানি না কিসের টাকা ওটা, তো বলছে যে পেনশনের টাকা, বেকার ভাতার, ওটাই বলছে। তো আমি বলেছি যে না, আমার ওটাটা হয়নি, আমার ওইটা হয়নি, এখনি বয়স হয়নি আমার, ওগুলা না। আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে
অ্যাকাউন্ট খুলে দেয়। আমি কিন্তু জানতে পারি না। তারপরে মোবাইল নিল, নিয়ে ওটিপি নিল, দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো কাকা কোথায়। তো আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে। তো বলছে এখানে আসো, দিলাম, মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। আমি জালিয়াত তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে, বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতুড়ে ঘর হয়ে গেছে। আবার এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা ঘটেছে মালদা জেলার রূপহাট্টু মাগুরা গ্রামে। প্রতারণার লেভেলটা আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বৃদ্ধ ভাতার টাকা কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না সিএসপি, তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে। যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হলো 72 লক্ষ টাকা। পূর্ব বর্ধমানের পালশি টোল প্লাজায় গভীর রাতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ নগদ। ব্যাগ ভর্তি টাকায় কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। যাত্রী সেজেই টাকা সহ যাচ্ছিলেন তারা। ধৃতদের মধ্যে রয়েছেন বাসের ড্রাইভার ও খালাসিও। টাকা কোথা থেকে এলো আর কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে 19 নম্বর জাতীয় সড়কের পালশিট টোল প্লাজায় কলকাতা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 72 লক্ষ টাকা উদ্ধার করেছে। 2টি ব্যাগে রাখা এই বিপুল পরিমাণ টাকার নথি দেখাতে ব্যর্থ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং। এর মধ্যে নবীন কুমার ও বাবলু বাসের ড্রাইভার ও খালাসি। শুক্রবার তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পেছনে উদ্দেশ্য ও টাকা কোথায় যাওয়ার ছিল তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।